হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। তো তোমাদের সাথে প্রায় 1 কোটি বছর পর দেখা আজকে। অনেক দিন পর, অনেক দিন তোমাদের ক্লাস টাস নেই না। বারবার অনেকবার তোমাদেরকে বলছি যে নিব 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 করে ক্লাস নেওয়া হচ্ছে না। সো অ্যাট লাস্ট তোমাদের সাথে আমি আবার দেখা করতে পেরেছি, তোমাদের আবার ক্লাসে হাজির হতে পেরেছি। অনেক দিন পর আজকে চ্যানেলে ভিডিও যাচ্ছে। তো চিন্তা করতেছিলাম যে কি করব, নতুন কিছু করব কিনা। হ্যাঁ, নতুন কিছু করব, কিন্তু আপাতত আমার মনে হলো যে তোমাদের জন্য যেই মানে ইনকমপ্লিট সিরিজগুলো আছে, তুখোর প্রবলেমের কিছু সিরিজ আমরা বানাচ্ছিলাম, সেই সিরিজগুলো নিয়ে আমরা কথাবার্তা বলবো। ঠিক আছে? সো আসো, আমি এতদিন পর্যন্ত একটা ভিডিওতে একটা প্রবলেমই সলভ করাতাম, কিন্তু একটু স্ট্র্যাটেজিটা চেঞ্জ করতে চাচ্ছি। এবার আমি একটা ভিডিওতে বেশ 2-3টা ম্যাথ করাবো, যাতে তোমার ওই কনসেপ্ট রিলেটেড যে কোনো ধরনের প্রবলেম তুমি সলভ করতে পারো। একটা প্রবলেম করালে আসলে হয় কি, ওইটা ওইভাবে আসলে ইফেক্টিভলি কাজ হয় না। এই জন্য আমি ট্রাই করতেছি এখন থেকে একটা ভিডিওর মধ্যে একাধিক প্রবলেম নিয়ে আসে একটা কমপ্লিট প্যাকেজ বা একটা কমপ্লিট কনসেপ্ট তোমাকে উপহার দেওয়া। সো বেশি কথা না বাড়িয়ে চলো আমরা শুরু করি। আজকে আমরা প্রবলেমটা ঠিক করি। এখানে তুমি অলরেডি টপিকের নাম হয়তো দেখছো, টপিকের নাম দেখো আর না দেখো, প্রবলেমটা আমরা দিয়ে আসলে শুরু করি। সো এখানে খেয়াল করে দেখো, একটা খুব সুন্দর দণ্ড আছে, সেই দণ্ডের একটা ভর দেওয়া আছে 20 কেজি। ভেরি গুড, কোনো সমস্যা নাই। এই দ্বন্দ্বটা এবার দুইটা সুতার সাথে কানেক্টেড। কয়টা সুতা? দুইটা সুতা। দেখো আমি একটু, তোমরা হয়তো যদি দেখতে কষ্ট হয় আমি একটু এঁকে দিই আরেকবার। এই হচ্ছে কি আমাদের একটা সুতা, ওমা দাগ পড়ে না কেন, এই হচ্ছে কি আমাদের মনে করো একটা সুতা, এই তো। আর এর ঠিক পাশে এই মনে করো তোমার আরেকটা সুতা। এই দুইটা সুতা দিয়ে এই বস্তুটা কানেক্টেড। ওকে, তো এবার প্রশ্নে যেটা বলছে যে খুবই সিম্পল প্রশ্ন, সুতা দ্বয়ের টান বল নির্ণয় করো। সুতা দুইটার মধ্যে টান বল কত সেটা বের করতে হবে। তো আমরা কি জানি টান বল কোন দিকে কাজ করবে? এই বস্তুটার সাথে সংযোগ বিন্দু হচ্ছে এইটা, তো সংযোগ বিন্দু থেকে বাইরের দিকে এই একটা দিক, এই আর একটা দিক। তাহলে যদি সংযোগ বিন্দু থেকে বাইরের দিকে কাজ করে, প্রথম সুতার টানকে ধরে নিলাম T1, দ্বিতীয় সুতার টানকে ধরে নিলাম T2। দুইটা সুতা আছে, তাই দুইটা সুতার আলাদা আলাদা টান ধরলাম T1 T2। আমি জানি না এই দুইটার ভ্যালু সেম হবে কি হবে না, হতেও পারে নাও পারে, সেটা কমপ্লিটলি ডিফারেন্ট কেস। এই বস্তুটার উপর আরেকটা ফোর্স কাজ করতেছে। আচ্ছা, আমি একটু এই বস্তুটাকে বাইরে নিয়ে এসে আঁকার চেষ্টা করি। কি আছে এখানে, ঘটনাটা কি কিরকম? এখানে আমার একটা বস্তু আছে, যেই বস্তুটার কিছু দৈর্ঘ্য দেওয়া আছে, সেই দৈর্ঘ্যটা আমরা পরে লিখতেছি। এবার এইটার একটা টেনশন আছে, এই দিকে টেনশন, দ্যাট ইজ T1, এই দিকে আরেকটা টেনশন আছে, দ্যাট ইজ T2। আর এই বস্তুটার কি আছে, একটা ওয়েট আছে না, 20 কেজি ভরের বস্তু, তাই তার কি থাকবে, একটা ওজন বল থাকবে। সেই ওজন বলটা কোন দিকে কাজ করবে ভাইয়া? এই দিকে, যেটার মান হবে mg। মোটামুটি আমরা এই বস্তুটার উপর 3টা ফোর্স বা 3টা বল দেখতে পাচ্ছি। এখন প্রশ্ন হলো, তোমার যদি এখানে ভেরিয়েবলের হিসাব নিকাশ করো, তুমি এখানে ভেরিয়েবল বা আননোন পাচ্ছ দুইটা, T1 আর T2। এবার তোমার যদি সমীকরণের কথা বলি, এখানে সমীকরণ আছে কয়টা? আমরা যদি একটা জিনিস চিন্তা করি, দেখো উপরের দিকের বল কত? উপরের দিকে একটা বল T1, আরেকটা বল T2, তাহলে উপরের দিকে মোট বল কত হবে? T1 প্লাস T2। এইটা সমান কি হবে? নিচের দিকের বল mg। এইটাকে আমরা ধরে নিলাম 1 নম্বর ইকুয়েশন। কিন্তু তুমি যদি এখন ভাইয়া দুইটা সমীকরণকে সমাধান করার জন্য আরেকটা ইকুয়েশন খুঁজো, আমরা কি জানি, যে কয়টা আননোন বা ভেরিয়েবল, ঠিক সে কয়টাই আমার কি লাগবে, ইকুয়েশন লাগবে। সো এখানে আমার আননোন দুইটা, ইকুয়েশন আসছে একটা, আরেকটা ইকুয়েশন কি বানানো সম্ভব? সো তুমি যদি শুধু ফোর্সের অ্যানালাইসিস করো, এই আরেকটা ইকুয়েশন কিন্তু তুমি কখনোই বানাতে পারবে না, কখনোই পারবে না। এখানেই আসে আমাদের আজকের টপিকের ইন্ট্রোডাকশন, দ্যাট ইজ দ্য রোটেশনাল ইকুইলিব্রিয়াম। এটার মানে কি রোটেশনাল ইকুইলিব্রিয়াম? ভাই আমরা যখন নিউটনের সূত্র পড়ছিলাম, নিউটনের কি পড়ছিলাম? সূত্র পড়ছিলাম। একটা বস্তু, এই বস্তুটার যদি আমি উপরে একটা ফোর্স অ্যাপ্লাই করি F1,
এই দিকে আর একটা ফোর্স অ্যাপ্লাই করলাম F2, তাহলে কি বলছি, যদি সামেশন অফ এফ নেট এইটা 0 হয়, তাহলে সামেশন অফ এফ নেট না, যে কোনো একটা লিখো, সামেশন অফ এফ অথবা এফ নেট, যদি বস্তুটার এফ নেট 0 হয়, তাহলে আমরা কি বলতে পারি, বস্তুটা সাম্যাবস্থায় আছে বা ইকুইলিব্রিয়ামে আছে। এটা তো আমরা জানি সবাই, তাই না? এটা তো আমরা সবাই জানি। এফ নেট ইজ ইকুয়াল যদি 0 হয়, তাহলে বস্তুটা ইকুইলিব্রিয়ামে আছে, দ্যাট মিন্স তার ত্বরণ কত, ত্বরণ হচ্ছে তার 0। স্থির অবস্থায় থাকলে স্থির থাকবে, গতিশীল অবস্থায় থাকলে সমবেগে গতিশীল থাকবে। এখন যদি একটা বস্তু, যে কোনো একটা বস্তু, এই বস্তুর উপর ধরো এই দিকে 10 নিউটন ফোর্স অ্যাপ্লাই করতেছি, এই দিকে 10 নিউটন ফোর্স অ্যাপ্লাই করতেছি, উপরে 5 নিউটন দিচ্ছি, নিচে 5 নিউটন দিচ্ছি, তাহলে এই বস্তুটা কি করবে, এখানে ফিক্স থাকবে, ইকুইলিব্রিয়ামে থাকবে, দ্যাটস ফাইন, কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই, লিটারালি কোনো সমস্যা নাই। বাট যদি এটা একটা 3 ডাইমেনশনাল অবজেক্ট হয়, সেম অবজেক্টটাই এখানে যেটা আঁকছি সেটাই, ধরো আমি এখানে একটা কাজ করলাম, এই বরাবর আমি একটা বস্তু রাখলাম, এই বস্তুটার আরো কিছু দিলাম, ধরো এই দিকে আমি একটা কি পাবো, একটা ফোর্স দিচ্ছি 10 নিউটন, এই দিকে আরেকটা ফোর্স দিচ্ছি 10 নিউটন। একটা বস্তুর দুই মাথায় দুইটা ফোর্স দিচ্ছি, তাহলে এই বস্তুটা বলের সাম্যাবস্থায় আছে না, উপরের দিকের বল যা নিচের দিকের বল তা, উপরের দিকের বল যা নিচের দিকের বল তা, ঠিক আছে? কিন্তু এই বস্তুটা কি সাম্যাবস্থায় থাকবে? কি মনে হয়, এই একটা বস্তুকে উপরের দিকে 10 নিউটন দিচ্ছি, নিচের দিকে 10 নিউটন দিচ্ছি, তাহলে সে কি এইভাবে রোটেট করতে থাকবে না? আবার দেখো এখানে আছে উপরে 10 নিচে আরো 10, তাহলে কি বস্তুটা কি এইভাবে রোটেট করতে থাকবে? যদি বস্তু রোটেট করতে থাকে, তাহলে এখানে আমার একটা কি আসবে, একটা রোটেশন আসবে। কি আসবে? একটা রোটেশন আসবে। যদি রোটেশন আসে, তাহলে সে কি সাম্যাবস্থায় নাই, সাম্যাবস্থায় নাই। কিন্তু আমরা যখন এই দণ্ডটার দিকে তাকাচ্ছি, তখন সে কি একদম সাম্যাবস্থায় আছে না, ব্যালেন্স হয়ে আছে না, কোনো ধরনের কোনো পরিবর্তন নাই। তো এখান থেকে আমরা একটা কনক্লুড নিতে পারি, এই যে এই অংশটুকু থেকে, যদি কোনো একটা বস্তু সাম্যাবস্থায় থাকতে হয়, তাহলে তার যেমন ফোর্সের ইকুইলিব্রিয়াম হতে হবে, এখানে যেমন ফোর্স সমান, ফোর্সের ইকুইলিব্রিয়াম হতে হয়, ঠিক একইভাবে আরেকটা জিনিসেরও ইকুইলিব্রিয়াম হতে হয়। সাম্যাবস্থায় রাখার জন্য অ্যাকচুয়ালি দুইটা জিনিস করতে হয়, সাম্যাবস্থায় রাখার জন্য দুইটা জিনিস করতে হয়। একটাকে বলা হয় তোমার ফোর্সের ইকুইলিব্রিয়াম, দ্যাট ইজ এফ নেট ইজ ইকুয়াল 0 হতে হবে, এবং টর্ক, নেট টর্ক, এইটাও কি হতে হবে ভাইয়া, 0 হতে হবে। নেট ফোর্স এইটা 0, নেট টর্ক এটাও কি হতে হবে, 0 হতে হবে। যেমন এখানে বস্তুটার নেট ফোর্স 0, বাট নেট টর্ক কি হচ্ছে না, 0 হচ্ছে না। নেট টর্ক যেহেতু 0 হচ্ছে না, তাই বস্তুটা ঘোরা শুরু করছে। টর্ক কিভাবে 0 হয় নাই দেখো তো, ধরো আমি এটাকে সেন্টার ধরলাম, কি ধরলাম, এটাকে সেন্টার ধরলাম। এটা যদি সেন্টার হয়, এই সেন্টার থেকে এইখানে ধরো একটা নির্দিষ্ট দূরে আর দূরে একটা ফোর্স অ্যাপ্লাই করতেছি উপরের দিকে এফ, তাহলে সেন্টার থেকে আর দূরে যদি উপরের দিকে ফোর্স অ্যাপ্লাই করি, তার এই দিকে একটা কি হবে, রোটেশন ক্রিয়েট হবে। এটা কি হবে, টাউ 1, টাউ 1 এর কারণে একটা রোটেশন, আর এই টাউ 1 এর ভ্যালু কত হবে, এফ আর 10 ইন্টু আর। এরপর এখান থেকে বাম দিকে যদি আর দূরে আসি, তাহলেও কি সেখানে আরেকটা ফোর্স অ্যাপ্লাই হচ্ছে, এখানে আরেকটা এই দিকে টর্ক প্রডিউস হবে, সেটাকে আমরা বললাম টাউ 2, সেটা হলো আমার কত, ওই একই 10 ইন্টু আর। দেখো তো দুইটা টর্ক সেম ডিরেকশনে কাজ করতেছে না? এটাও ঘড়ির কাঁটার বিপরীতে, এই বস্তুটাকে ওইভাবে রোটেট করাতে চাচ্ছে, ওইটাও কি ঘড়ির কাঁটার বিপরীতে। যেহেতু দুইটাই ঘড়ির কাঁটার বিপরীতে, তাই আমার এখানে নেট টর্কটা কত হবে, নেট টর্ক এইটা হবে 10R যোগ 10R
দ্যাট মিনস এটা হবে 20R। যেহেতু নেট টর্ক 0 হচ্ছে না, দ্যাটস ওয়াই বস্তুটা রোটেট করতেছে বা ঘুরছে। কিন্তু সাম্যাবস্থায় থাকার জন্য ফোর্সের সমষ্টি 0 হওয়া লাগবে, টর্কের সমষ্টি 0 হওয়া লাগবে। এটা হচ্ছে কন্ডিশন দুইটা। তো এইটুকু যদি আমরা বুঝি, আরেকটা জিনিস একটু মাথায় রাখবা, এটাকে টর্কের সমষ্টি না বলে আরেকটা টার্মেও চাইলে তুমি ডাকতে পারো। এইটাকে ডিরেক্টলি এভাবে না বলে, টর্ক না বলে, মোমেন্টের নেট মোমেন্ট কত আসবে? 0। মোমেন্ট মানে কি? মোমেন্ট মানে কি? বলের ভ্রামক। কি বলা হয় এটাকে? বলের ভ্রামক। ঠিক আছে, এটা হচ্ছে বল, এটা হচ্ছে বলের ভ্রামক। আর আমরা এইটুকু তো জানি যে বলের ভ্রামক আর টর্ক সেম জিনিসই, আসলে দুইটা আলাদা আলাদা নাম। তো ঠিক একইভাবে এই মোমেন্ট বলের ভ্রামককে ইংরেজিতে বলা হয় মোমেন্ট। সো মোমেন্টের নেট মোমেন্ট 0, এটা যে কথা, নেট টর্ক 0, এটাও একই কথা। সো তুমি চাইলে দুইটাই ইউজ করতে পারো, বাট বেটার হয় তুমি যদি মোমেন্ট দিয়ে কথাবার্তা বলো তাহলে। কারণ টর্কটা যখন হায়ার স্টাডিজে যাবা, তখন টর্ককে অন্য আরেকটা জিনিসে ডিফাইন করা হয়, টর্ক অন্য আরেকটা জিনিসকে বলা হয়। সেই জন্য আমরা আপাতত এটাকে চাইলে তুমি মোমেন্ট হিসেবেও কনসিডার করতে পারো। তো আমরা আসো আগের প্রবলেমটা একটু সলভ করার চেষ্টা করি এই টর্কের মাধ্যমে, টর্ক ব্যালেন্সের মাধ্যমে। ভাইয়া দেখো তো এখানে টোটাল কয়টা ফোর্স আছে? 3টা ফোর্স আছে। কয়টা ফোর্স আছে? 3টা ফোর্স আছে। এখন আমার এইখানে এটা কিসের ইকুয়েশন লিখছি আমি? যদি আমি এটাকে এক্স অক্ষ বলি, সরি এটা হচ্ছে ওয়াই অক্ষ, এটা ধরো এক্স অক্ষ, তাহলে উপরের দিকের ফোর্স আর নিচের দিকের ফোর্স যখন আমি ব্যালেন্স করতেছি, তখন আমি আসলে কি লিখতেছি? সামেশন অফ এফ ওয়াই দিস ইজ ইকুয়াল 0। সামেশন অফ এফ ওয়াই দিস ইজ ইকুয়াল 0, দ্যাটস ওয়াই এটা আসছে। এক্স অক্ষ বরাবর পুরো সিস্টেমে কোনো ফোর্স নাই, তাহলে সামেশন অফ এফ এক্স অটোমেটিক্যালি কি হবে? অটোমেটিক্যালি কি হবে? 0। কিন্তু এটা দিয়ে আসলে আমার কোনো কাজ নাই, কারণ এক্স অক্ষ বরাবর তো কোনো ফোর্সই নাই। তো এটা থাকা না থাকা আসলে একই কথা, সেম কথা, কোনো ডিফারেন্স নাই, নো ডিফারেন্স। কিন্তু এইখানে আমার কি দুইটা ইকুয়েশনের পাশাপাশি আরেকটা ইকুয়েশন খাটাতে হবে না? দেখো এফ অফ এক্স আর এফ অফ ওয়াই এই দুইটা 0 হলে আসলে কি হয়? এফ নেট 0 হয়। এর পাশাপাশি আমার নেট টর্ক, এটাও কি হওয়া লাগবে? নেট টর্ক বা নেট টর্ক টাউ নেট অথবা নেট মোমেন্ট এম নেট, এটা কি হওয়া লাগবে? 0 হওয়া লাগবে। এবার একটা জিনিস খেয়াল করো তো, এখানে আমি বারবার পিছনে চলে যাচ্ছি, আমি তো পরে বুঝাইছি, ভুলে যাচ্ছি। এখানে আমি কোন বিন্দুর রেসপেক্টে টর্ক বের করতেছি? এই যে এই বিন্দুর রেসপেক্টে, সেন্টারের রেসপেক্টে আমি টর্ক বা মোমেন্ট বের করতেছি। কিন্তু যদি সাম্যাবস্থায় থাকতে হয়, এই বস্তুটা যেরকম সাম্যাবস্থায় আছে, তাহলে তার প্রত্যেকটা বিন্দু কি সাম্যাবস্থায় আছে? প্রত্যেকটা বিন্দু কি সাম্যাবস্থায় আছে? যদি প্রত্যেকটা বিন্দু সাম্যাবস্থায় থাকে, তাহলে প্রত্যেকটা বিন্দুর রেসপেক্টে, বা যদি আমি যে কোনো বিন্দুর রেসপেক্টে নেট মোমেন্টটা বের করি, সেই নেট মোমেন্টটা বা নেট টর্কটা এটা কি আসবে? 0 আসবে। তুমি যদি এই বিন্দুর রেসপেক্টে টর্ক নাও, মোট টর্ক, তাহলেও 0 আসবে। তুমি যদি এই বিন্দুর রেসপেক্টে টর্ক নাও, তাও 0 আসবে। এই বিন্দুর রেসপেক্টে টর্ক নাও, তাও 0 আসবে। বা এটা বাদে যে কোনো এই মাথার বিন্দু নিয়েও যদি তুমি কথাবার্তা বলো, সেটা নিয়েও কি আসবে? নেট টর্ক 0 আসবে। কারণ কি? বস্তুটা সাম্যাবস্থায় আছে, কোনো বিন্দু কোনো ধরনের রোটেশনে নাই, কোনো বিন্দু কোনো ধরনের ট্রান্সলেশনে নাই। কোনো বিন্দু যেহেতু কোনো ট্রান্সলেশনে নাই, তাই সামেশন অফ এফ এক্স এফ ওয়াই 0। কোনো বিন্দু যেহেতু রোটেশনে নাই, তাই যে কোনো পয়েন্টে সামেশন অফ এফ নেট ইকুয়াল 0। এফ নেট সরি টর্ক, নেট টর্ক এটা কি? 0। তো আমরা কোন বিন্দুর অ্যানালাইসিস করব? যে কোনো একটা বিন্দুর, যে কোনো একটা বিন্দুর। ধরো এটা হচ্ছে এ বিন্দু, ধরো এটা হচ্ছে এ বিন্দু। তো আমি যদি এ বিন্দু নিয়ে অ্যানালাইসিস করতে চাই, ভাইয়া এ বিন্দুর থেকে একটা নির্দিষ্ট দূরত্বে T1 ফোর্সটা উপরের দিকে কাজ করতেছে। কত দূরে? 3 মিটার দূরে। এই যে দেখো, এ বিন্দু থেকে
3 মিটার দূরে, এটাকে এ বিন্দু ধরছি, এখান থেকে এইটুকু আসছে কত 3 মিটার। এ বিন্দু থেকে 3 মিটার দূরে উপরের দিকে কি কাজ করতেছে, একটা T1 বল কাজ করতেছে। তাহলে এই T1 কি করবে, একটা রোটেশন দিতে চাইবে বা মোমেন্ট আসবে T1 এর জন্য। T1 এর জন্য মোমেন্ট কত হবে, এই বরাবর একটা মোমেন্ট, আগের দিকটা বললাম T1 এর জন্য। T1 এর জন্য মোমেন্টটা কোন দিকে কাজ করবে, এই পয়েন্টের রেসপেক্টে T1 কি করতেছে, বস্তুটাকে উপরের দিকে ঘোরাতে চাচ্ছে, এইভাবে দেখো, এইভাবে ঘোরাতে চাচ্ছে, একটু ফিল করো। T1 কি করতেছে, এখানে এ বিন্দু, এখানে মনে করো T1 উপরের দিকে, তাহলে সে কি বস্তুটাকে এইভাবে রোটেট করাতে চাচ্ছে। এইভাবে যদি রোটেট করাতে চায়, তুমি এটাকে আরেকভাবে দেখতে পারো, এটা মুছে দেই, এখানে আরেকটা ভাবে দেখতে পারো, সেটা কি টর্কের ইকুয়েশন, টাউ এর ইকুয়েশনটা কি, টাউ সমান সমান আর ক্রস এফ নাকি। তো দেখো এটা যদি T1 হয়, এটুকুকে আমি ধরে নিলাম R1, ভেক্টর ফর্মে লিখো একটু, R1 ভেক্টর T1 ভেক্টর। তাহলে R1 কোন দিকে কাজ করতেছে, বাইরের দিকে, এই যে এ থেকে বাইরের দিকে। T1 কোন দিকে কাজ করতেছে, উপরের দিকে, এই যে এইভাবে। এইটা হচ্ছে আমার R1 এর ডিরেকশন, এইটা হচ্ছে আমার T1 এর ডিরেকশন। এবার তুমি যদি R ক্রস T করো বা R ক্রস F করো, তাহলে কি অ্যান্টি ক্লকওয়াইজ রোটেশন হচ্ছে, আর যার ডিরেকশন কি বাইরের দিকে, এই যে এখান থেকে বাইরের দিকে। বুঝা গেল? সো আমরা এ বিন্দুতে T1 এর জন্য টর্ক, T1 এর জন্য টর্ক এটা কত আসবে, এটা আমরা বলতেছি R1 T1, এটার ভ্যালু কত, R1 এর ভ্যালু 3 T1, যেটা কোন দিকে কাজ করতেছে, অ্যান্টি ক্লকওয়াইজ। এবার আসো এ থেকে এমজি এর দিকে, অন্য আরেকটা কালি নেই। এ থেকে এমজি এর যে দূরত্ব, কত দূরে, 3। আচ্ছা বলো এমজি কোন বিন্দুতে কাজ করবে, এমজি কাজ করবে এই দ্বন্দ্বটার একদম মধ্যবিন্দুতে। মধ্যবিন্দুতে যদি কাজ করে, পুরা দ্বন্দ্বের দৈর্ঘ্য কত, 9 আর 5 14 আর 3 কি 17। তাহলে এক মাথা থেকে এইটুকুর দূরত্ব কত হবে, 17/2, তার মানে এখান থেকে এইটুকুর ডিস্টেন্স হবে 8.5 মিটার, 17/2 মিটার বা 8.5 মিটার। তাহলে এই বিন্দু থেকে 8.5 মিটার দূরে কি কাজ করতেছে, 8.5 মিটার দূরে আমার আরেকটা R2 কাজ করতেছে। এবার দেখো R2 যাচ্ছে এই দিকে, mg যাচ্ছে নিচের দিকে, এটা হচ্ছে আমার R2 আর এটা মনে করো mg, এটা মনে করো R2, এটা মনে করো mg। এবার তুমি যদি R2 কে ক্রস প্রোডাক্ট করো, R2 ক্রস mg করো, তাহলে দেখো কোন দিকে রোটেশনটা হচ্ছে, R ক্রস f করলে ক্লকওয়াইজ রোটেশন হচ্ছে এবং সেটা ডিরেকশন বোর্ডের ভিতরের দিকে। আগেরটা কি ছিল, অ্যান্টি ক্লকওয়াইজ রোটেশন বোর্ডের বাইরের দিকে, এবার ক্লকওয়াইজ রোটেশন বোর্ডের ভিতরের দিকে। সো আমি এখানে কি বলবো, mg এর জন্য একটা টর্ক আসবে, mg এর জন্য একটা কি আসবে, টর্ক আসবে। mg এর জন্য টর্ক, এই টর্কটা কত, R2 ইন্টু mg, r ইন্টু f, r ইন্টু f, এটাকে চাইলে তুমি এখানে rf সাইন থিটা লিখতে পারো, বাট দেখো এখানে প্রত্যেকটা r এর সাথে T1 বা r এর সাথে mg এর অ্যাঙ্গেল কত, 90 ডিগ্রি। সো 90 ডিগ্রি আসলে জাস্ট সিম্পলি এখানে বসাই দিলে rf ই আসবে। তো mg এর জন্য টর্ক কত হবে, R2 ইন্টু mg, R2 এর ভ্যালু কত 8.5, m এর ভ্যালু কত 29.8। বাট এই রোটেশনটা কোন দিকে হবে, এই রোটেশনটা কোন দিকে হবে, ক্লকওয়াইজ না। দেখো R2 এইদিকে, R2 এইদিকে, mg নিচের দিকে। তাহলে আমি যদি এটাকে ঘুরাই, R ক্রস f মানে কি ক্লকওয়াইজ একটা রোটেশন পাচ্ছি। এই ক্লকওয়াইজ রোটেশনটাকে আমরা চাইলে এভাবে লিখতে পারি। আমি অনেক ডিটেইলসে পড়াচ্ছি, এত কিছু করার দরকার নেই ম্যাথ করার সময়, আর একটু সহজেই করা যাবে, অনেক সহজেই করা যাবে। mg এর জন্য টর্ক পেলাম, এরপরে হচ্ছে T2 এর জন্য টর্ক, T2 এর জন্য টর্ক কত হবে, এখান থেকে T2 পয়েন্টটা কত দূরে আছে, 3 আর 2 এ 12 মিটার দূরে,
12 মিটার দূরে আরেকটা কালি দিয়ে লিখি, কোনটা দিয়ে লিখব, এই ধরো এটা দিয়ে লিখতেছি, এখান থেকে 12 মিটার দূরে 12 মিটার দূরে r3 সমান সমান 12, 12 মিটার দূরে আরেকটা কি T2 কাজ করতেছে, এইটার জন্য রোটেশন কি হবে, আর এইদিকে T এইদিকে, তাহলে r ক্রস f কোন দিকে হবে, অ্যান্টি ক্লকওয়াইজ, বোর্ডের বাইরের দিকে। তাহলে আমরা এখান থেকে রোটেশনটা কি পাবো, টর্কটা কি পাবো, r3 ইন্টু T2, r3 এর ভ্যালু হচ্ছে 12 ইন্টু T2, কোন দিকে, অ্যান্টি ক্লকওয়াইজ। এবার ভাইয়া মনে আছে ফোর্সে আমরা একদিকের ফোর্সকে পজিটিভ ধরলে আরেক দিকের ফোর্সকে কি ধরতাম, নেগেটিভ ধরতাম না, ঠিক সেম কাজটা এখানেও করব। নেট টর্ক যখন বের করব, টাউ নেট, ধরে নাও অ্যান্টি ক্লকওয়াইজগুলো পজিটিভ, অ্যান্টি ক্লকওয়াইজগুলো কি পজিটিভ, আর ক্লকওয়াইজগুলো কি নেগেটিভ, উল্টাটাও ধরতে পারো। তো আমি যদি অ্যান্টি ক্লকওয়াইজগুলোকে পজিটিভ ধরি, 3t1 পজিটিভ, যোগ আরেকটা কি, আচ্ছা এটা আসে এর পরেরটা, এটা কি ক্লকওয়াইজ, তাই কি আসবে নেগেটিভ, 8.5 ইন্টু 20 ইন্টু 9.8, এরপরেরটা কি, এটা আমার অ্যান্টি ক্লকওয়াইজ, তাই পজিটিভ 12t2। সামেশন অফ টর্ক, এটা কি আসবে, টর্ক, সামেশন অফ টর্ক বা টর্ক নেট, এটা কি ইকুইলিব্রিয়ামের জন্য 0 আসবে না, এটা তো প্রথমেই বুঝাইছি। তাই দেখো এখানে আরেকটা ইকুয়েশন তুমি পাচ্ছ, 3t1 প্লাস 12t2, দিস ইজ ইকুয়াল 8.5 ইন্টু 20 ইন্টু 9.8, এই হলো গিয়ে আমার আরেকটা ইকুয়েশন। সো তুমি দেখো তোমার কাছে দুইটা ইকুয়েশন অ্যাভেলেবেল এখন। কয়টা ইকুয়েশন অ্যাভেলেবেল, দুইটা ইকুয়েশন। এক নম্বর ইকুয়েশন হচ্ছে এইটা, দুই নম্বর ইকুয়েশন হচ্ছে এইটা। এই দুইটা ইকুয়েশনকে তুমি যদি সলভ করো তাহলে তুমি t1 এর মান পেয়ে যাবা, t2 এর মানও পেয়ে যাবা, সুতার টান দুইটা পেয়ে যাবা। বুঝা গেল, পারবা না বের করতে? দেখছো ইনিশিয়ালি আমার কি মনে হচ্ছিল, আরে এই ম্যাথ তো করা সম্ভব না, দুইটা ভেরিয়েবল একটা ইকুয়েশন, বাট কিভাবে আমরা জোর করে এই ম্যাথটা মিলাই ফেললাম। বুঝা গেল? তো এখন প্রশ্ন হতে পারে, কিছু প্রশ্ন হতে পারে, ভাইয়া আপনি তো এই বিন্দুর রেসপেক্টে মোমেন্ট নিলেন, অন্য কোনো বিন্দুর রেসপেক্টে যদি নেন, ধরেন ভাইয়া আপনি এই বিন্দুর রেসপেক্টে নিলেন, এই যে এই বিন্দুর রেসপেক্টে, এটারে ধরে নেন বি বিন্দু। মজার ব্যাপার হলো তুমি যদি বি বিন্দুর রেসপেক্টে মোমেন্ট নাও, তোমার ম্যাথটা আরো সহজ হয়ে যাবে। আরো কি হয়ে যাবে? সহজ হয়ে যাবে। কেন? তার কারণ হলো যখন তুমি বি বিন্দুর রেসপেক্টে নিবা, বি বিন্দুর রেসপেক্টে t1 এর জন্য মোমেন্ট কত হবে? বি বিন্দু থেকে t1 এর দূরত্ব কত, বা t1 যে বিন্দুতে কাজ করতেছে তার দূরত্ব কত? 0 না? যেটা বি বিন্দু ওই বিন্দুতেই t1 কাজ করতেছে, তাহলে অ্যাকচুয়ালি এটার দূরত্ব কত? 0। যদি r এর ভ্যালু 0 হয় তাহলে টর্ক কত? 0। তাহলে বি বিন্দুর রেসপেক্টে মোমেন্ট নিলে কয়টা টর্ক থাকবে? দুইটা, একটা হচ্ছে mg এর জন্য আর এটা কি t2 এর জন্য। বুঝা গেল? একটা mg এর জন্য আর একটা t2 এর জন্য। এখানে যখন আমি তিনটা টর্ক বের করছি তখন আসতো দুইটা টর্ক, একটা হতো পজিটিভ আর একটা হতো নেগেটিভ, একটা ক্লকওয়াইজ আর একটা অ্যান্টি ক্লকওয়াইজ। সো এটা তোমাদের টাস্ক যে তোমরা এ বিন্দু, বি বিন্দু, সি বিন্দু, ডি বিন্দু, ই বিন্দু, প্রত্যেকটা বিন্দুর রেসপেক্টে মোমেন্ট নিবা আর 1 নম্বর সমীকরণ তোমার হাতে রাখবা। এই প্রত্যেকটা বিন্দুর রেসপেক্টে মোমেন্ট নিয়ে 1 নম্বর ইকুয়েশন ইউজ করে তুমি t1 আর t2 এর ভ্যালুগুলো বের করবা। দেখবা আমি সবচেয়ে কঠিনটা যেটা করে দিছি সেম একই রেজাল্ট আসতেছে। অবশ্যই একই আসবে, কারণ প্রত্যেকটা বিন্দুতেই কি নেট মোমেন্ট কত? 0। সো তুমি যে কোনো বিন্দু চাইলে নিতে পারো, এনি পয়েন্ট, ইউ আর ওপেন, এনি পয়েন্ট, লিটারালি এনি পয়েন্ট। কেউ যদি চায় এই 1 নম্বর ইকুয়েশন, সেটাও পারবে। তখন তোমার এখান থেকে যে কোনো দুইটা পয়েন্ট নিয়ে দুইটা সমীকরণ বানাইতে হবে।
সো আমি কয়েকটা অ্যাপ্রোচের কথা বললাম, কাজ তোমাদেরকে শেখানোর কাজ আমার, এবার এক্সপ্লোর করার কাজ তোমাদের। তোমরা ঠিকমতো এক্সপ্লোর করতে পারছো কিনা সেটা কমেন্ট বক্সে জানাবা। ওকে, এবার আসো আমরা সিমিলার আরেকটা প্রবলেম দেখি। এই যে এই একটা সুন্দর ম্যাথ, ঠিক আছে, এই একটা সুন্দর ম্যাথ। 6.5 মিটার দৈর্ঘ্যের একটি এবি দণ্ড দেয়ালের সাথে হেলানো অবস্থায় আছে। দেয়ালের সাথে কিভাবে আছে? হেলানো অবস্থায় আছে। এ ও বি বিন্দুতে স্থিতি ঘর্ষণ গুণাঙ্কের মান মিউ। ঘর্ষণ গুণাঙ্কের সর্বনিম্ন কোন মানের জন্য দ্বন্দ্বটি স্থির অবস্থায় থাকবে? আসো একটু বোঝার চেষ্টা করি বা একটু করার চেষ্টা করি এই ম্যাথটা। আমরা একটু এই ছবিটাকে আরেকবার একটু আঁকার চেষ্টা করি। এইটা হলো আমাদের কি, এটা হলো আমার, মনে করো হয়েছে, মনে করো হয়েছে। এরপর তোমার এখান থেকে এইটুকু হচ্ছে আমার আরেকটা অক্ষ, হরাইজন্টাল অ্যাক্সিস, এঁকে নিলাম হরাইজন্টাল অ্যাক্সিসটা। আর আবার দ্বন্দ্বটা কিভাবে আছে, দ্বন্দ্বটা কি, দ্বন্দ্বটাকে একটু মোটা করে আঁকি। এখান থেকে এই বরাবর এভাবে আছে, বেশি বড় হয়ে গেছে, এভাবে আছে, ঠিক আছে, এখান থেকে এই বরাবর আছে। এখন এই বস্তুটা বা এই দণ্ডটার উপর কি কি ফোর্স কাজ করতেছে সেটা একটু বোঝা দরকার আমাদের, আসো এই দণ্ডের উপর বা লাঠির উপর কি কি ফোর্স কাজ করতেছে সেটা আমরা একটু বোঝার চেষ্টা করি। ভাইয়া আগে আমাকে বলো তো, এই দণ্ডটা যদি গতিশীল হয় কোন দিকে গতিশীল হবে? আজান দিচ্ছে ভাইয়া, একটু 2 সেকেন্ড, ঠিক আছে, আমি এটা কেটে দিব 2 সেকেন্ড আর কি 2 মিনিট লাগবে হয়তো। তো যেটা বলতেছিলাম যে এই বস্তুটা যদি একটু চলা শুরু করে তাহলে কোন দিকে চলবে? একটা মাত্র ওয়ে, সেটা হলো এই মাথাটা এই দিকে আসবে। কোন মাথাটা কোন দিকে যাবে? একটা ওয়ে, এই মাথাটা এই দিকে আসবে আর এই মাথাটা নিচে নামবে। দেয়ালে ঠ্যাস দিয়ে রাখলে তো এটাই একমাত্র সম্ভব। কখনো কি এটা সম্ভব যদি আমি জাস্ট এভাবে রেখে দেই, এইটা এই দিকে যাচ্ছে আর এটা উপরে উঠতেছে? এটা কি কখনো সম্ভব? কখনো কিন্তু সম্ভব না। তার মানে আমার একমাত্র পসিবিলিটিস হচ্ছে এই মাথা এই দিকে আসবে আর এই মাথা নিচে নামবে। এটা হচ্ছে আমার একমাত্র পসিবিলিটিস। এবার আসো ফোর্স অ্যানালাইসিস করি। এই যে পয়েন্টটা, এ পয়েন্টে কি কি ফোর্স কাজ করতেছে আর বি পয়েন্টে কি কি ফোর্স কাজ করতেছে? দেখো ভাইয়া, প্রথম যে ফোর্সটা এ পয়েন্টে কাজ করবে, একটা তলের প্রতিক্রিয়া বল। কোন দিকে? তলের সাথে লম্ব বরাবর উপরের দিকে। সো এই বরাবর কাজ করবে আমার প্রথম তলের প্রতিক্রিয়া বল NA। বি পয়েন্ট থেকে কি আরেকটা তলের প্রতিক্রিয়া বল কাজ করবে না? এটা হচ্ছে তল, এই তলের সাথে লম্ব বরাবর NB তলের প্রতিক্রিয়া বল কাজ করতেছে, ঠিক আছে। এবার এ পয়েন্ট আর বি পয়েন্ট, দুইটা পয়েন্টই কি ভাইয়া দেয়ালের সংস্পর্শে আছে, আর দুইটা অবস্থানেই কি আছে? একটা ঘর্ষণ গুণাঙ্ক আছে। দ্যাট মিন্স একটা ঘর্ষণ বল এখানে আসবে। সেই ঘর্ষণ বলের মান কত বা কোন দিকে কাজ করবে? দেখো লাঠিটা যদি এই দিকে, এ পয়েন্টে কি এই দিকে সরে আসতে চায়, তাহলে ঘর্ষণ বল কি তার বিপরীত দিকে কাজ করবে। এ বলটা যদি এই দিকে সরে আসতে চায় তাহলে ঘর্ষণ বল কি তার বিপরীত দিকে কাজ করবে। দ্যাট মিন্স এ পয়েন্টে ফ্রিকশনাল ফোর্স উইল অ্যাক্ট টুয়ার্ডস দিস। এটা হবে কি এফ অফ এ, ফ্রিকশনাল ফোর্স এফ অফ এ। একইভাবে বি পয়েন্টে নিচে নামতে চাচ্ছে, তাহলে বি পয়েন্টে একটা ফ্রিকশনাল ফোর্স কাজ করবে, সেটা কোন দিকে? উপরের দিকে। কোন দিকে? উপরের দিকে। এফ অফ বি কত? এফ অফ বি। আর কি কোনো ফোর্স আছে বস্তুর উপর? অবশ্যই আছে। এই যে ঠিক মাঝখান থেকে কাজ করবে কি? নিচের দিকে এমজি বল, নিচের দিকে এমজি বল। ওভারঅল হচ্ছে এই কয়টা বস্তু বা এই কয়টা ফোর্স এই বস্তুর উপর কাজ করে। ওভারঅল এই কয়টা ফোর্স বস্তুর উপর কাজ করে। এর মধ্যে আমার আননোন কয়টা? আমি জানি না এরকম ভ্যালু কয়টা, বলো তো ভাইয়া।
এখানে দেখো আমার এন এ এর ভ্যালু আমি জানি না, এন বি এর ভ্যালু আমি জানি না, এই দণ্ডটার কোনো ভরের কথাও বলে নাই, ম্যাস কত হবে সেটাও বলে নাই, জাস্ট একটা দৈর্ঘ্য দিয়ে দিছে। তাহলে এই এম এর ভ্যালুও কি করি না, আমরা জানি না। তাহলে দেয়ার ইজ 3 আননোনস। কয়টা? 3টা আননোন আছে। তাহলে আসো এই 3টা আননোন সলভ করার ওয়েটা কি। ভাইয়া দেখো তো, ধরো বস্তুটা এখনো চলে নাই কিন্তু চলার উপক্রম হয়েছে। কি হয়েছে? এখনো চলে নাই কিন্তু চলার উপক্রম হয়েছে। তাহলে এফ এটা কি? এফ এটা কি? মিউ ইন্টু এন এ। আর এফ বিটা কি? মিউ ইন্টু এন বি। স্ট্যাটিক ফ্রিকশনের ম্যাক্সিমাম ভ্যালু, স্ট্যাটিক ফ্রিকশনের ম্যাক্সিমাম ভ্যালু। দেখো তো ভাইয়া, আমরা যদি একটু একটা জিনিস চিন্তা করি, আমাদের এফ এ আর এফ বি এই দুইটা জিনিস কি করতেছে? দুইটা ঘর্ষণ বল। এই দুইটা ঘর্ষণ বলে কি এ কে বাম দিকে যেতে আর বি কে নিচের দিকে নামতে বাধা দিচ্ছে। এ কে বাম দিকে যেতে আর বি কে নিচের দিকে নামতে বাধা দিচ্ছে। এখন যদি আমি একটা জিনিস বলি যে এই এফ এটার ভ্যালু সর্বনিম্ন একটা মান দরকার, যেই সর্বনিম্ন মানটার জন্য এই ঘটনাটা বহাল থাকবে, এবং সেই মানটাকে আমি কি ধরে নিছি? স্ট্যাটিক ফ্রিকশনের সর্বোচ্চ মান মিউ ইন্টু এন। এই ফর্মুলাটা তো তোমরা জানার কথা, এফ সমান সমান মিউ ইন্টু এন। এবার আসো আমরা একটু হিসাব নিকাশ করি। দেখো বস্তুটা যেহেতু সাম্যাবস্থায় আছে, কিভাবে আসে? কিভাবে আসে? সাম্যাবস্থায়। তাহলে সাম্যাবস্থায় থাকলে সামেশন অফ এফ এক্স, এক্স অক্ষ বরাবর যে কটা ফোর্স আছে সেগুলোর যোগফল কত হবে? 0। এক্স অক্ষ বরাবর কি কি ফোর্স আছে? দুইটা ফোর্স আছে, ডান দিকে এফ এ আর বাম দিকে এন বি। তো ডান দিককে তুমি যদি পজিটিভ দিক ধরো তাহলে এফ এ, বাম দিককে ধরতে হবে নেগেটিভ দিক, এন বি সমান সমান 0। এখন তুমি চাইলে এফ এ কে এভাবে লিখতে পারো মিউ ইন্টু এন এ মাইনাস এন বি সমান সমান 0। তাহলে এইটা হলো আমার প্রথম একটা ইকুয়েশন, 1 নম্বর ইকুয়েশন। মিউ ইন্টু এন এ প্লাস এন মাইনাস এন বি সমান সমান 0। দিস ইজ আওয়ার ফার্স্ট ইকুয়েশন। এটা তাও মোটা হয়ে গেছে, আর একটু চিকন করি, আর একটু চিকন করলে এইটা ঠিক আছে। প্রথম ইকুয়েশন। এন এর ভ্যালু কত? জানি না। এন বি এর ভ্যালু কত? জানি না। এই দুইটাই কি করা লাগবে? বের করা লাগবে। এবার সামেশন অফ এফ ওয়াই, ওয়াই অক্ষ বরাবর বলগুলোর সমষ্টি কত হবে? 0, সাম্যাবস্থায় আছে। ওয়াই অক্ষ বরাবর কি কি বল আছে? উপরের দিকে দেখো এন এ, এখানে উপরের দিকে এফ বি। তাহলে এই দুইটাকে আগে লিখি। এন এ আর এফ বি দুইটা একই দিকে, তাই পজিটিভ দিয়ে লিখলাম। আর বিপরীত দিকে বা নিচের দিকে কাজ করতেছে এম জি, তাহলে মাইনাস এম জি সমান সমান হবে ভাইয়া 0। মাইনাস এম জি সমান সমান হবে ভাইয়া 0। তাহলে এখান থেকে আমরা কি পাবো? এন এ মাইনাস এফ বি, এফ বি মানে কি? মিউ ইন্টু এন বি, ও সরি প্লাস, সমান সমান আসবে এম ইন্টু জি। এটাকে তুমি ধরে নাও তোমার 2 নাম্বার একটা ইকুয়েশন। এটাকে ধরে নাও তুমি তোমার 2 নাম্বার একটা ইকুয়েশন। থার্ড ইকুয়েশন, দুইটা তো আমি পেলাম, তাই না? দুইটা তো আমি পেলাম, 3 নাম্বারটা কিভাবে পাবো? আমি অলরেডি বলছি, ফোর্সের পার্ট শেষ হলে কোথায় চলে যাবা? মোমেন্টে চলে যাবা বা টর্কে চলে যাবা। কোন বিন্দুর রেসপেক্টে টর্ক নিবা? এনি পয়েন্ট। আপাতত আমি এটাকে এ পয়েন্টের রেসপেক্টে টর্ক নিব। কোন পয়েন্ট? এ এর রেসপেক্টে। এ এর রেসপেক্টে যদি টর্ক নাও, দেখো তো এই এমজিটা কি এ পয়েন্ট থেকে একটা নির্দিষ্ট দূরে কাজ করতেছে না? আর এর ভ্যালু কত হবে? এখান থেকে এই এ পয়েন্ট থেকে এইটুকু কি আর না?
আর কিভাবে বের করে তুমি জানো? এটা কিভাবে বের করে জানো? আচ্ছা, এটা আপাতত এই ভিডিওতে আমি দেখাচ্ছি না। টর্কের এই ভ্যালুগুলো কিভাবে বের করে, এগুলো যদি বের করতে ঝামেলা হয় তাহলে একটু আমাকে বলবা, আমি তোমাদের জন্য এটার জন্য একটা সেপারেট ভিডিও করব যে টর্কের ভ্যালু কিভাবে বের করে, একটা বিন্দুর রেসপেক্টে টর্ক যে কোনো ফোর্সের জন্য সেটা কিভাবে বের করে। তাহলে আমি এটা আপাতত বলতেছি যে এইটা হচ্ছে এমজি এর লাইন অফ অ্যাকশন, বা যে লাইন বরাবর কাজ করতেছে এমজি, এ পয়েন্ট থেকে এই লাইন অফ অ্যাকশনের দূরত্বটা এইটুকু, এটা কত? টোটালটা হচ্ছে আড়াই, তাহলে তার অর্ধেক, তার মানে হচ্ছে এখান থেকে এইটুকু হবে 1.25। তাহলে এ বিন্দু থেকে 1.25 দূরে, মিটার দূরে এমজি বলটা কাজ করতেছে। এইটার জন্য রোটেশনটা কিরকম হচ্ছে? এই বরাবর আর, নিচের দিকে এমজি, তাহলে আর ক্রস এমজি কাজ করতেছে হচ্ছে আমার কি ক্লকওয়াইজ ডিরেকশনে। এই বরাবর আর, দেখো এই বরাবর আর, এই বরাবর এমজি, তাহলে আর ক্রস এমজি কাজ করবে কোন বরাবর? ক্লকওয়াইজ বা বোর্ডের ভিতরের দিকে। তাহলে এইখানে আমরা যদি সামেশন অফ এম বা টর্ক এইটার ক্যালকুলেশন করি, এটাও আসবে 0। সো এমজি এর জন্য টর্ক কত হবে? এমজি এর জন্য টর্ক কত হবে একটু বের করি। এমজি এর জন্য টর্ক আসবে হচ্ছে আমার কত? এমজি ইন্টু 1.25, এমজি ইন্টু 1.25। পরের ফোর্সটা হচ্ছে এফবি। এফবিটা কোন দিকে কাজ করে? দেখো এফবিটা এ পয়েন্ট থেকে এইটুকু দূরে কাজ করতেছে না? কতটুকু দেখি আসো। এফবিটা এ পয়েন্ট থেকে দেখো এইটুকু দূরে কাজ করতেছে। কত দূরে সেটা বুঝা গেল? না বুঝা যায় নাই মনে, আরেকবার দেখো। এই এফবিটা এ পয়েন্ট থেকে এতটুকু দূরে কাজ করতেছে। কত দূরে সেটা? এ পয়েন্ট থেকে 2.5 মিটার দূরে। কত দূরে? এ পয়েন্ট থেকে 2.5 মিটার দূরে। তাহলে আর কাজ করতেছে এই দিকে, এফবি কাজ করতেছে এই দিকে। এ পয়েন্ট থেকে এ পয়েন্টের রেসপেক্টে আর কাজ করতেছে এই দিকে, এফবি কাজ করতেছে এই দিকে। তাহলে আর ক্রস এফবি কোন দিকে? অ্যান্টি ক্লকওয়াইজ বা বোর্ডের বাইরের দিকে। এটার ভ্যালু কত হবে আসলে কি? আচ্ছা, আগেরটা কি ছিল? ক্লকওয়াইজ। ক্লকওয়াইজ গুলোকে মাইনাস দেই, অ্যান্টি ক্লকওয়াইজ গুলোকে প্লাস দেই। অ্যান্টি ক্লকওয়াইজ কত হবে? আর ক্রস এফবি। আর এর ভ্যালু কত? আর এর ভ্যালুটা বসায় দাও। আর এর ভ্যালুটা বসায় দাও 2.5, তাই না? 2.5 ক্রস এফবি। এরপরে আরেকটা ফোর্স আছে, সেই ফোর্সটা কোনটা? এনবি। এনবি এর জন্য কি কোনো টর্ক আসবে? অবশ্যই আসবে। দেখো এই বরাবর কাজ করবে এনবি। তো আমি যদি এই এ থেকে এনবি এর দিকে একটা লম্ব টানি, তাহলে এটুকু কি তাদের লম্ব দূরত্ব না? এটা কি তাহলে আর? এনবি এর জন্য আর। আবার দেখো এই বরাবর এনবি, এইখান থেকে এইটুকু ডিসটেন্স হচ্ছে আর। তাহলে এনবি কাজ করবে এই দিকে, আর কাজ করবে এই দিকে। এনবি কাজ করবে কোন দিকে? এনবি কাজ করবে এই দিকে, আর কাজ করবে এই দিকে। এবারও তুমি যদি আর ক্রস এনবি করো, আর ক্রস এনবি করো, তাহলে টর্কটা পাবা কোন দিকে? অ্যান্টি ক্লকওয়াইজ বা পজিটিভ দিকে। আর ক্রস এনবি করো তাহলে কি পাবা? অ্যান্টি ক্লকওয়াইজ বা পজিটিভ দিকে। বুঝা যায়? তাহলে আমরা এখান থেকে আরেকটা কি পাবো? প্লাস আর এর ভ্যালু কত? আরটা কি? এ থেকে এইটুকু ডিসটেন্স এই বরাবর গেছে, কত সেটা? 6 মিটার না? ইয়েস, 6 মিটার। তাহলে 6 মিটার যদি হয় তাহলে আমরা কি পাবো এখানে? 6 ইন্টু n of b, this is equal 0. 6 ইন্টু n of b, this is equal 0. তাহলে আমরা এখান থেকে mg সহ এটাকে ওপাশে নিয়ে যাই, আর fb কে আমরা চাইলে লিখতে পারবো 2.5 ইন্টু মিউ ইন্টু nb প্লাস 6nb সমান সমান 1.25 mg। একটু ক্যালকুলেটরটা নিয়ে আসি আমি, ঠিক আছে? একটু ক্যালকুলেটরটা নিয়ে আসি।
যদি আমরা একটু ক্যালকুলেট করার চেষ্টা করি, এখানে আমরা কি পাবো, 6 এর সাথে দেখো 2.5 মিউ গুণ হচ্ছে, তাহলে আমরা এখানে কি পাই, NB ইন্টু 6 প্লাস 2.5 মিউ সমান সমান 1.25 mg। এটাকে ধরে নাও তোমার 3 নম্বর ইকুয়েশন। NB ইন্টু 6 প্লাস 2.5 মিউ সমান সমান 1.5 mg। এবার একটা কাজ করি, এই সমীকরণটাতে এই NB এর ভ্যালুটা ইনপুট দিয়ে দিই, এই সমীকরণটাতে NB এর ভ্যালুটা ইনপুট দিয়ে দিই। NB সমান সমান কি আসতেছে, আমরা আরেকটা স্লাইড নেই, ঠিক আছে। NB সমান সমান আমরা পাবো 1.25 mg, 1.25 mg divided by 6 plus 2.5 mu, 6 plus 2.5 mu, আর এখানে কি আসতেছে 1.25 mg। তাহলে NB এর ভ্যালু আমরা এটা পেলাম। এবার ইনপুট দিয়ে দাও, এই যে এই সমীকরণটাতে, 2 নম্বর সমীকরণটাতে Na প্লাস মিউ NB সমান সমান mg। NB এর ভ্যালুটা বসাই দিলে Na টা আসবে, Na সমান সমান mg মাইনাস মিউ NB, তাহলে 1.25 মিউ mg divided by 6 plus 2.5 mu, 6 plus 2.5 mu। NB পেলাম, Na পেলাম, NB পেলাম, Na পেলাম। এবার কি করব ভাইয়া, দেখো তো এখানে আরেকটা ইকুয়েশন আছে না, 1 নাম্বারটা, এটা কি ইউজ করতে পারবো না? মিউ Na মাইনাস NB সমান 0। মিউ Na, আরেকটা গালি দিয়ে লিখি তাহলে সেগমেন্টটা বোঝা যাবে, মিউ Na মাইনাস NB সমান 0। মিউ Na এর ভ্যালু কত বের করলাম, এই যে পুরোটা mg মাইনাস 1.25 মিউ mg ডিভাইডেড বাই 6 প্লাস 2.5 মিউ। এটা হচ্ছে আমার প্রথম পার্ট, মাইনাস NB এর ভ্যালু কত, 1.25 mg divided by 6 plus 2.5 mu, this is equal 0। বুঝা যাচ্ছে? এবার দেখো ভাইয়া, উপরের প্রত্যেকটা রাশিতে mg 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 কি করা যায়, কেটে দেয়া যায়। mg যখনই কেটে দিচ্ছি তার মানে আমি কি বুঝতেছি, এই ম্যাথটার মধ্যে বা এই দ্বন্দ্বটার মধ্যে, দ্বন্দ্বটাকে দাঁড়া করায় রাখতে, স্থির অবস্থায় রাখতে m এর কোনো প্রভাব নাই। যে কোনো ভরের বস্তু যদি এইভাবে রাখো তাহলে তার জন্য কি পাবো, আমি ইকুইলিব্রিয়াম পাবো ওই স্পেসিফিক মিউ এর জন্য। আমার কি বের করা লাগবে, মিউ এর ভ্যালু, ঘর্ষণ গুণাঙ্কের ভ্যালুটাই বের করা লাগবে, ঘর্ষণ গুণাঙ্কের ভ্যালুটাই কি করা লাগবে, বের করা লাগবে। তাহলে এখান থেকে আমরা যদি একটু চিন্তা করি, mg যেটা কেটে দেই তাহলে আমার লাভ হইছে, অনেকগুলো লাভ হইছে। এই মিউ ইনটু 1 মাইনাস 1.5 মিউ divided by 6 plus 2.5 mu minus 1.25 divided by 6 plus 1.25 mu. This is equal 0. This is equal 0. এখন এইটা কি একটা সিঙ্গেল একটা ইকুয়েশন চলে আসছে না? মিউটা গুণ করে দাও, এখানে গুণ করলে মিউ স্কয়ার, আর বাকি সব ক্যালকুলেশনটা করলে তুমি এখানে মিউ এর একটা ভ্যালু পেয়ে যাবা। ভ্যালুটা বের করে আমাকে জানাবা কমেন্টে কত আসছে, ভ্যালুটা বের করে আমাকে জানাবা কত আসছে। অনেক সুন্দর একটা ম্যাথ না, অনেক সুন্দর একটা ম্যাথ না। আগের ম্যাথটা আমি নিজে বানিয়েছিলাম, ঠিক আছে, আগের ম্যাথটা আমি নিজে বানাইছিলাম,
মোটামুটি আর কি সবচেয়ে সহজে কিভাবে বোঝানো যায় সেটা বোঝানোর জন্য। আর এই প্রবলেমটা একটা মানে সুন্দর বই থেকে নেওয়া, বইটার নাম আমি বলতেছি না, কারণ এই বইটার নাম যদি বলি তোমরা এই বইটা নিয়ে আসলে পড়াশোনা শুরু করে দিবা। তো এইটা আমি চাচ্ছি না আপাতত যে এই বইটা নিয়ে তোমার ঘাটাঘাটি করার দরকার আছে কোনো, আমি মনে করি দরকার নাই। আচ্ছা, সো এই মিউ এর ভ্যালুটা তোমরা কি করবা, ক্যালকুলেট করে আমাকে জানাবা কত আসে। এই প্রবলেমটা আবার আমি কার থেকে নিছি জানো? এই প্রবলেমটা আমি নিছি তোমাদের খুব জনপ্রিয় একটা বই আছে, সেই বইটা হলো ছায়া প্রকাশনী। এটা বলে দিলাম কারণ এটা আমি বললেও তুমি পাবা, না বললেও পাবা। সো আমি যেহেতু চুরি করছি তাই কোত্থেকে চুরি করছি বলে দেই, শুধু শুধু তো হাইড করে রাখার দরকার নেই। আচ্ছা, তাহলে এই প্রবলেমটার জন্য আমরা কি পাবো? এখানে কি বলছে, এ বি অংশটা উলম্বের সাথে কত কোণ উৎপন্ন করবে সেটা বের করতে হবে। এটা হচ্ছে এ বি অংশ, এটা উলম্বর সাথে, এটা ধরো উলম্ব, এটা কি উলম্ব না, এটা হচ্ছে উলম্ব। এই অ্যাঙ্গেলটা বের করতে হবে, উলম্বের সাথে কত কোণ, থিটা। সেটাও বের করতে পারো, চাইলে এই যে এটাও বের করতে পারবো, হোয়াট এভার ইট ইজ। আমি আপাতত এইটাই বের করব, এই অ্যাঙ্গেলটা কত সেটা বের করতে হবে। করে দিব না এই ম্যাথটা, জাস্ট বুঝাই দিব কি কি হবে। দুইটার দৈর্ঘ্য সেম, এবি আর বিসি দুইটার দৈর্ঘ্য সেম। তো এই যে বিসি অংশের জন্য একটা ওজন কাজ করবে, সেই ওজনটা কোত্থেকে, একদম মধ্যবিন্দু থেকে নিচের দিকে এমজি। আবার এই যে এবি অংশের জন্য, এবি এর মধ্যবিন্দু এইটা, এবি অংশের জন্য একদম নিচের দিকে এমজি বল কাজ করবে। এই দুইটা এমজির ভ্যালু কি হবে, সমান হবে না। কেন সমান হবে? কারণ হলো এবি আর বিসির দৈর্ঘ্য সেম, দুইটা যেহেতু সেম ম্যাটেরিয়াল, তাই আমি কি বলতে পারবো, এইটুকুর ম্যাস যা এইটুকুর ম্যাসও তা। তাহলে ম্যাস যদি সেম হয় তাহলে আমরা পরে আবার কি বলতে পারবো, তাহলে তাদের এমজিও কি হবে, সেম হবে। আরেকটা ফোর্স আছে, আরেকটা ফোর্স হচ্ছে এই যে এ বিন্দুতে একটা সুতা কানেক্টেড, তাই একটা সুতার টান কাজ করবে উপরের দিকে, দ্যাট ইজ টি। একটা সুতা কানেক্টেড তাই একটা সুতার টান কাজ করবে সেটা উপরের দিকে, সেটার মান কত ধরলাম, টি। এই হলো গিয়ে ওভারঅল বস্তুটার উপর তিনটা ফোর্স। তাহলে আমি প্রথম একটা ইকুয়েশন লিখতে পারি, টি সমান সমান টোয়াইস এমজি, টি সমান সমান টোয়াইস এমজি। কিন্তু আমি অলরেডি বলছি একটা সমীকরণ দিয়ে আমার তাহলে এখানে থিটার ভ্যালুটা বের হচ্ছে না, থিটাটা আননোন না, থিটার ভ্যালু কিন্তু বের হচ্ছে না। তো থিটার ভ্যালু বের করতে কি করা লাগবে, ওই যে আবার একই প্রবলেম। আবার তুমি ওই যে এ পয়েন্টের রেসপেক্টে, এই পয়েন্টের রেসপেক্টে সামেশন অফ এম নিবা, সামেশন অফ এম নিলে কত আসবে, 0। সামেশন অফ এম নিলে কত আসবে, 0। এই পয়েন্টের রেসপেক্টে মোমেন্ট নিলে কি আসবে, 0। যদি 0 আসে তাহলে কি ঘটবে, এই পয়েন্টের রেসপেক্টে মোমেন্ট নিতে হলে প্রথমত আমার কিসের ভ্যালু লাগবে, প্রথমত কি লাগবে দেখো তো, এখান থেকে এইটুকু ডিস্টেন্স লাগবে না, এইটুকু ডিস্টেন্স লাগবে, কারণ এই পয়েন্ট থেকে এত দূরে প্রথম এমজিটা কাজ করতেছে, প্রথম আর লাগবে। আবার এই যে উলম্ব থেকে এইটুকুরও ডিস্টেন্স লাগবে, এইটাকে আমরা ধরলাম R2। তাহলে R1 লাগবে, আর কি লাগবে, R2 লাগবে। এখন এরপরে আমি আর করব না, এরপরে আসলে তোমাদের টাস্ক এইটুকুই যে তোমরা এই R1 এর ভ্যালুটা বের করবা জিওমেট্রির মাধ্যমে, R2 এর ভ্যালুটা বের করবা জিওমেট্রির মাধ্যমে, করে সামেশন অফ এম নিবা সমান সমান 0। টেনশনের জন্য মোমেন্ট থাকবে না, মোমেন্ট থাকবে শুধুমাত্র কার জন্য, এই দুইটা এমজি এর জন্য। সো এটা লিখবা যোগ আর একটা লিখবা সমান সমান আসবে কত, 0। হয়তো বা একটা পজিটিভ আসবে আর একটা কি আসবে, নেগেটিভ আসবে। এমনও হইতে পারে এই যে আমি এটা দুইটাই এই পাশে লিখছি না, বাম পাশে লিখছি না, একটা হয়তো বাম পাশে একটা হচ্ছে ডান পাশে, চিত্র আঁকানোর কারণে হয়তো আমি এইভাবে আঁকাইছি। সো এইটুকু তোমাদের কাজ, তোমরা এটা করে শেষ করবা। আমি তোমাদেরকে ক্লু দিয়ে দিছি কোন বিন্দুর রেসপেক্টে মোমেন্ট নিবা, এই বিন্দুর রেসপেক্টে। আর টর্ক বা মোমেন্ট বের করতে যদি ঝামেলা হয় আমাকে জানাবা, আমি একটা ডেডিকেটেড ভিডিও দরকার হলে করে দিব তোমাদের জন্য টর্ক আর মোমেন্টের উপর। এই প্রবলেমটা তাহলে তোমাদের হোমওয়ার্ক, তোমরা করতে পারছো কি না সেটা আমাকে জানাবা কমেন্ট সেকশনে। আরেকটা প্রবলেম তোমাদেরকে আমি ব্রেইনস্টর্মিং এর জন্য দিব, লাস্ট প্রবলেমটা। এই সুতার রৈখিক ঘনত্ব বা দণ্ডের রৈখিক ঘনত্ব রিলেটেড
প্রবলেম আমরা অনেক করছি, আমি তোমাদের এটা সহজটা করে দেই। সহজ কোনটা? জাস্ট সিম্পলি দেখো, এইটা যদি সুষম হতো তাহলে কি হইতো? সুষম যদি হতো তাহলে দেখো কি হয়, এটা ধরো সুষম দণ্ড এবং এটার ভ্যালু মানে ম্যাস মনে করো m, তাহলে নিচের দিকে কাজ করবে mg বল, ঠিক আছে? একদম মধ্যবিন্দুতে, মধ্যবিন্দু মনে হয় নাই, একদম মধ্যবিন্দুতে কাজ করবে mg। এবার এই যে এটাকে একটা কিলোক দাঁড় করানো, তাহলে কিলোক কি করবে? একটা উপরের দিকে প্রতিক্রিয়া বল দিবে r1, এই কিলোক কি করবে? এইদিকে একটা প্রতিক্রিয়া বল দিবে r2। সো তোমার এই r1 আর r2 এর ভ্যালু বের করা লাগবে। একটা ইকুয়েশন তুমি পাচ্ছ r1 প্লাস r2 সমান সমান 0। ও না না না, ভুল লিখছি, r1 প্লাস r2 সমান সমান mg, কারণ কি উপরের দিকে r1 প্লাস r2, নিচের দিকে mg। ওকে, আর এখানে যদি মোমেন্ট নাও কোন বিন্দুর রেসপেক্টে নিবা? ধরো এই বিন্দুর রেসপেক্টেই নিলা, এ পয়েন্টের রেসপেক্টে। এখান থেকে এইটুকু ডিসটেন্স কত? 10 মিটার, তো তাহলে এইটুকু হবে 5 মিটার। তাহলে 5 মিটার দূরে mg এর প্রভাবে কোন দিকে রোটেশন হচ্ছে? ক্লকওয়াইজ। তো ক্লকওয়াইজ যদি হয় সামেশন অফ a m উইথ রেসপেক্ট টু এ পয়েন্টের রেসপেক্টে, তাহলে এটা কত আসবে? 5 ইন্টু mg, যেহেতু ক্লকওয়াইজ তাই বললাম মাইনাস, প্লাস এ পয়েন্ট থেকে এই পয়েন্টের দূরত্ব হচ্ছে 10 মিটার, তাহলে 10 মিটার দূরে 10 ইন্টু r2 সমান সমান আসবে 0। সো এবার আমরা বলতে পারবো r2 সমান সমান mg ডিভাইডেড বাই 2। আর এখান থেকে আরও একটা ভ্যালু তুমি চাইলে বের করতে পারবে, r1 সমান সমানও আসবে mg ডিভাইডেড বাই 2। এটা কিন্তু এই ম্যাথের উত্তর না, এটা তুমি আমাকে মানে তোমাকে আমি সিম্পলটা দেখাইলাম, এই যে সিম্পলটা, কিন্তু এখানে আমার একটা নতুন টার্ম ইন্ট্রোডিউস করছি আবার, রৈখিক ঘনত্ব। রৈখিক ঘনত্ব রিলেটেড কিছু ম্যাথ তোমাদেরকে আমি নিউটনের মেকানিক্সে এর আগে পড়িয়েছি। সো সেই কনসেপ্টটা এখানে ইমপ্লাই করার ট্রাই করবা। এই ম্যাথটা কোত্থেকে নিয়েছি বলো তো? এই যে সহজটা নিয়েছি তোমাদের ম্যাথমেটিক্স বই, স্থিতিবিদ্যার চ্যাপ্টার 8.3 থেকে মনে হয়। চ্যাপ্টার 8.3 থেকে আমি এই সহজ পার্টটুকুকে মডিফাই করে তোমাকে একটা প্রবলেম তোমার চিন্তা করতে দিলাম, প্রবলেম সলভ করতে দিলাম, ঠিক আছে? সো তুঘর প্রবলেমের এখন থেকে সব প্রবলেম আমি করব না, কিছু প্রবলেম আমি করব, কিছু কনসেপ্ট শিখাবো, বাকি প্রবলেমগুলো আমি তোমাদেরকে করতে দিব। ওকে, সো এই হলো গিয়ে আমাদের আজকের ভিডিও। এটা হচ্ছে তুঘর সিরিজের সবচেয়ে বড় ভিডিও এই চ্যাপ্টারে টিল নাও, অ্যান্ড আমার চ্যানেলেরও সবচেয়ে বড় ভিডিও টিল নাও, প্রায় 50 মিনিট প্লাস হয়েছে হয়তো। সো তোমরা একটু কষ্ট করে এই যা যা করাইছি সেটা বুঝছো কিনা জানাবা, আজকের ভিডিও কেমন লাগলো সেটা জানাবা, যে সকল তোমাকে টাস্ক দিয়েছি সেটা করবা, অ্যান্ড আজকের ভিডিও থেকে মোস্ট ইম্পর্টেন্টলি নতুন কিছু শিখছো কিনা সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবা। এই ছোট্ট তোমাদের কমেন্টগুলাই আমাকে অনেক বেশি মোটিভেট করে অনেক তাড়াতাড়ি আবার নতুন ভিডিও নিয়ে আসার জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ, দেখা হবে সবার সাথে সামনের কোনো একদিন অন্য কোনো টপিক নিয়ে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।